এই ভিডিওতে দেখবেন অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করছেন। রয়েছেন স্বামী বিবেকানন্দ। মন্দিরে অধিষ্ঠান করছেন মা দুর্গা। মন্দিরে বিরাজ করছেন দশ মহাবিদ্যা। সবাইকে আসতে বলবেন, কোনো ফর্মালিটি নেই, সবাই এখানে আনন্দে আসে। আচ্ছা আচ্ছা। রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। নমস্কার, আমি কৌশিক। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি আজ এসেছি কলকাতার খুব কাছে কোন্নগরে অবস্থিত একটি মাতৃ মন্দিরে। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এবং মন্দির কখন খোলা থাকে, কখন বন্ধ হয় এবং কী কী দেখবেন, সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে পরবর্তীকালে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পান। আজকের ভিডিওটা শুরু করছি। এই মন্দিরে আসার জন্য হাওড়া বর্ধমান মেল লাইনের ট্রেন ধরে কোন্নগর স্টেশনে এসে নামতে হবে। স্টেশনের ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে সামনের দিকে 2 মিনিট হাঁটলেই মন্দিরে যাওয়ার টোটো পেয়ে যাবে। আর যারা গঙ্গার ওপার সোদপুরের দিক থেকে আসবেন তারা এই কোন্নগর ফেরিঘাটে এসে নামবেন। ফেরিঘাট থেকে হাঁটা পথে মন্দিরের দূরত্ব 5 মিনিট। জলপথে বা টোটোতে যারা আসবেন তারা এই সম্মেলনী ক্লাবের সামনে এসে নামবেন। এটা হলো সম্মেলনী ক্লাব। এই ক্লাবের ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে 2 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মন্দিরের সামনে। আমি এখন মাতৃ মন্দির তথা দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরের প্রবেশদ্বারের ওপর দেখতে পাবেন শ্রী বিষ্ণু রয়েছেন যোগনিদ্রায় এবং এই মন্দিরের প্রস্থান দ্বারের ওপর দেখতে পাবেন শিব এবং সতীর পৌরাণিক ঘটনাটি। যুদ্ধের সময় অর্জুন যখন নৈতিক দ্বন্দ্বের মুখোমুখি হন তখন শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপের প্রকাশ ঘটান। মন্দিরের মধ্যভাগে সেই পৌরাণিক কাহিনীটি তুলে ধরা হয়েছে। মন্দিরের গেট দিয়ে চলুন ভেতরে প্রবেশ করি। এটা হচ্ছে মন্দিরের গেট। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে এই যে এখানে লেখা আছে, এখানে জুতো খুলিয়ে রাখুন। এখানে জুতোটা খুলে রাখতে হবে। আর এই সামনে যদি এগোন, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে মায়ের মন্দিরটি। আর এপাশে এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি দিয়ে উঠলে ভিতরে আছে একটি মন্দির। মাতৃ মন্দির তথা দুর্গা মন্দিরের ভেতর প্রবেশ করে আপনারা দেখতে পাবেন মন্দিরের দেওয়ালের দুপাশে রয়েছে 51 শক্তিপীঠ এবং মন্দিরের শুরুতেই রয়েছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। এই মন্দিরটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। মন্দিরের শুরুতেই প্রথমে দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের এই মূর্তিটি। দেখুন কত সুন্দর লাগছে স্বামী বিবেকানন্দের মূর্তিটি। এবার যদি সামনের দিকে এগিয়ে যান, এখানে দেখবেন এখানে একটা দান বক্স রয়েছে। আর এখানে একটা খুব সুন্দর মা দুর্গার, এখানে এই যে রয়েছে মা দুর্গার ছবি। আর সামনে রয়েছেন এই যে মা দুর্গা। কত সুন্দর লাগছে দেখুন খালি মন্দিরটা। এই পাশে রয়েছে শিবলিঙ্গগুলি, আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে দ্বাদশ শিব জ্যোতির্লিঙ্গগুলি এবং জ্যোতির্লিঙ্গগুলির পেছনে রয়েছেন মহাদেবের একটি মূর্তি এবং দেওয়ালের ওপরে একদিকে রয়েছেন ব্রহ্মা, অন্যদিকে রয়েছেন বিষ্ণু এবং মধ্যিখানে রয়েছেন স্বয়ং ভোলা মহেশ্বর।
এবং ভোলা মহেশ্বরের ঠিক পাশেই বিরাজ করছেন স্বয়ং মা দুর্গা। মা দুর্গার ঠিক পাশেই রয়েছেন ডাক্তারবাবুর সহধর্মিণীর এই মূর্তিটি, যার মন্দির তৈরির ইচ্ছাটিকে বাস্তবায়িত করার জন্যই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। তাছাড়াও এখানে রয়েছেন লোকমাতা রানী রাসমণি এবং দুর্গা ঠাকুরের সামনেই অবস্থান করছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার পাশে রয়েছেন মা শারদার এই মূর্তিটি। এখন এই মন্দিরের প্রতিষ্ঠাতা ডাক্তারবাবুর মুখ থেকে শুনে নিই মন্দিরের কিছু কথা। এই যে মন্দির আপনারা দেখছেন, এই মন্দির প্রতিষ্ঠার সময় থেকেই নিত্য পুজো একটা অংশ। সকালে যেমন মঙ্গলবার, দুপুরে ভোগারতি, রাত্রিবেলা সন্ধ্যারতি, প্রত্যেকটি কাজ অত্যন্ত সুচারুভাবে নির্বাহ করার জন্য দুজন আমাদের পুরোহিত আছে। আচ্ছা, তার মধ্যে প্রধান পুরোহিতের নাম হচ্ছে সুমন ভট্টাচার্য। সুমন ভট্টাচার্য ও আমাদের কোন্নগরের ছেলে। ওই জায়গাটার নাম হচ্ছে কোন্নগর নবগ্রাম। নবগ্রামের ছেলে। ও অত্যন্ত ভালো জাতের পুরোহিত, হাই কোয়ালিটি পুরোহিত। সব রকম পুজো করে এবং অত্যন্ত অন্তর দিয়ে করে। আমি ওকে প্রায় পুত্রবৎ মানুষ করেছি। এখন ও আমাদের সপ্তাহে 7 দিনে 14টা সিলিং পুজো, তো ও যতটা পারে কয়েকটা সিলিংও করে। ওর দাদা আছে নেক্সট পুরোহিত, কেউ খানিকটা করে, এবং তার সঙ্গে মহিলা পুরোহিতরা আছে। নিত্য পুজোয় 7 দিন 2 মানে 14টা পুজো, এবং এতটা সময় দিয়ে তার মুখ্য ভূমিকায় দুজন পুরোহিত, মানে সুমন ওই হচ্ছে প্রধান পুরোহিত, সুমন ভট্ট ওই হচ্ছে প্রধান পুরোহিত। তারপরে ওর দাদা রঞ্জন আর আমাদের দুজন মহিলা, কৃতিকা আর হচ্ছে জবা, এই প্রধান পুরোহিত। এবং আরেকজন আছে কমল দাস বলে ছেলে আছে, সেও ইয়াং, সেও পুরোহিত। আমার এখানে পুরোহিতের ডেফিনেশন হচ্ছে যারা অন্তর দিয়ে ভক্তি দিয়ে ঠাকুরের পুজো করবে তারাই পুরোহিত। এবং অবভিয়াসলি নিঃশ্বাস সহকারে ভালো করে করতে হবে, কিন্তু গোড়ামিতে আমি করে বিশ্বাস করি না। সুতরাং মহিলা পুরুষের ভেদ কিছু নেই, ব্রাহ্মণ অব্রাহ্মণ নেই। যদি আমার সুমন ভট্টাচার্য বিশুদ্ধ ব্রাহ্মণ, পৈতাধারী ব্রাহ্মণ, ওই প্রধান পুরোহিত, এবং সেই ছবিকে গাইড করে হেল্প করেছি তাদের পুরোহিত তৈরি হতে, যাতে ঈশ্বরের সেবা সারা সপ্তাহ সারা বছর বিনা বাধায় নিশ্চিন্ত হতে পারে। তবে বিশেষ করে দুর্গা পুজো, কালী পুজো, এগুলো তো ওরা নিজের সবসময় থাকে। আর সপ্তাহে যে 7 দিনে 14টা পুজো, তাতে যখন পারে ওরা থাকে, না পারলে সব আমাদের মহিলা পুরোহিত আমরা নিজেরা করি। ঠিক আছে। এখন দ্বিতলের মন্দির দর্শন করার পরে আবার ডাক্তারবাবুর কাছ থেকে মন্দিরের কথা জেনে নেব। মাতৃ মন্দির তথা দুর্গা মন্দিরের দ্বিতলে উঠলেই আপনারা দর্শন পাবেন এই দশ মহাবিদ্যার। এখানে একদম পেছনে রয়েছেন মা ছিন্নমস্তা এবং সামনে রয়েছেন মা কালী। দশ মহাবিদ্যার ঠিক পাশেই অবস্থান করছেন রাধাকৃষ্ণের এই মন্দিরটি। এখানে এক পাশে রয়েছে প্রভু জগন্নাথ, মধ্যিখানে রাধাকৃষ্ণ, তার পাশে রয়েছেন প্রভু শ্রী রামচন্দ্র এবং সামনে রয়েছেন গৌরাঙ্গ এবং আরও 4 জন। রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক পাশেই বিরাজ করছেন স্বয়ং মা শেরাওয়ালি। শেরাওয়ালির ঠিক সামনেই রয়েছেন মা জগদ্ধাত্রী, তার সামনে রয়েছেন মা ষষ্ঠী এবং ওপাশে রয়েছেন মা শেতলা এবং সামনে রয়েছেন মা মনসা দেবী। মন্দিরের দ্বিতলের সিলিংটা দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। এবং এই মন্দিরের এই যে সামনে নাট মন্দিরটি দেখছেন, এখানেই হরিনাম সংকীর্তন হয়। এখন আমি ফিরে এলাম মন্দিরের নিচের তলায়।
এখন আপনারা দর্শন করুন মায়ের 51 শক্তিপীঠ। এখন আমরা ডাক্তারবাবুর কাছ থেকে শুনবো মন্দিরের আরো কিছু কথা। ডাক্তারবাবু, এই মন্দিরের এমনি কখন খোলে, কখন বন্ধ হয়, পুজোর যদি সময়টা একটু বলে দেন তো খুব ভালো হয়। এই মন্দির সকালে 6টার সময় খোলে। তখন ঠাকুরের পুজো, মঙ্গলারতি এবং হরিনাম কীর্তন হয়। এটা নিত্য নৈমিত্তিক সেবা ওখান দিয়ে শুরু হয়। তখন ঠাকুরের সামান্য ফল মিষ্টি এবং হরিনাম কীর্তন। তাতে সকালে খুব বেশি সংখ্যক লোকজন তো আসে না, যারা এখানে আছেন আর তারাই আসেন, এটা সারা বছর চলতে থাকে। এরপর দুপুরে ঠাকুরের যখন ভোগ হয় 12টার পরে, তখন অন্নভোগ হয়, রোজই হয়। আচ্ছা, তখন প্রত্যেকটা ঠাকুরকে আলাদা করে অন্নভোগ নিবেদন করা হয়। তারপরে মঙ্গল আরতি যেমন সকালে হয়েছিল, তখন তো অন্নভোগ ছিল না, দুপুরে অন্নভোগ, এবং তারপরে পূজা নির্ঘণ্ট যেমন থাকে প্রত্যেকটা ঠাকুরের সবগুলো কম্পার্টমেন্ট, নিচে আমাদের 3টে গর্ভগৃহ, উপরে 3টে গর্ভগৃহ, একটা করে সবার পুজো এবং ভোগ নিবেদন করা হয়। এইটা দুপুর 12টা পরে শুরু হয়, তখন 2টা-2:30 পর্যন্ত এই জিনিসটা চলে। তার পুজো হওয়ার পর যারা উপস্থিত ভক্তবৃন্দ থাকেন তাদের প্রসাদ দেওয়া হয়, যেটুকু যে আয়োজন থাকে যারা আসে সবাইকে দেয়া হয়, এবং মোটামুটি 2:30টার সময় এই ভোগ শেষ হয়ে যায়, এবং 2:30 থেকে 6টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আচ্ছা, সামান্য ধরুন ভক্ত বেশি হলো 3টে হলো, বাট মোটামুটি 2:30-3টে এই সময় মন্দির বন্ধ হয়ে যায়, 6টায় মন্দির খোলে। তারপর সন্ধ্যেবেলা ঠাকুরের পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং পুজোর আয়োজন সম্পূর্ণ হয়। ঠিক 7টায় পুজো শুরু হয়, একটা কম্পার্টমেন্টে শুরু হয়। নিচের 3টে গর্ভগৃহ হলো, তো উপর 3টে গর্ভগৃহ হলো। শেষ পুজো হয় সন্ধ্যা আরতির সময় হচ্ছে শ্রী রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, রামচন্দ্র ওই কম্পার্টমেন্টে। ওই পুজো হওয়ার সঙ্গে সঙ্গে হরিনাম কীর্তন শুরু হয়। যারা উপস্থিত ভক্তবৃন্দ থাকেন তারা হরিনামে অংশগ্রহণ করেন। ওইটা চলতে থাকে রাত্রি 8:30, মানে 7টা থেকে 8:30, এর ভিতরেই এই কাজগুলো হয়। 8:30 থেকে প্রসাদ বিতরণ শুরু হয়, 9টা পর্যন্ত প্রসাদ বিতরণ প্রায় সম্পূর্ণ হয়ে যায়, এবং মন্দির 9:30 বন্ধ হয়ে যায়। ভক্তবৃন্দ বেশি হলে 10টা বাজে, ম্যাক্সিমাম 10টার মধ্যে বন্ধ হয়। আবার সকালে ওই 5:30টায় মন্দির 6টা থেকে শুরু হয়। এই সময় ধরুন বাইরের অনেক ভক্ত আসেন, অন্য স্টেটের অন্য জায়গায়, তারা চলে আসেন, সামনে মন্দির বন্ধ থাকে, দূরের যদি কেউ আসেন সাইড দিয়ে ঢুকে দর্শন হতে পারে। আর বিশেষ পুজো যেগুলো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, তারপর জন্মাষ্টমী, এরকম বিশেষ পুজো যেগুলো দেবতারা যেখানে আছেন, প্রত্যেকের সংক্রান্ত যে পুজোগুলো সেগুলো ধুমধাম সহকারে হয়। সেই হিসেবে আজকে যেমন বাসন্তী পুজো, নবদুর্গা, এই পুজোগুলো হবে। কিন্তু দুর্গা পুজো বা লক্ষ্মী পুজো বা সরস্বতী যতটা আড়ম্বর সহকারে হয়, ততটা আড়ম্বর সহকারে সব পুজো তো হওয়া সম্ভব। এটা অনেকটা ডিপেন্ড করে পার্টিসিপেশন পিপল। যেমন ষষ্ঠী পুজো এখানে খুব বড় করে হয়, দুর্গা পুজো খুব বড় করে হয়, বাসন্তী পুজোতে অত বেশি তো
লোকজন এগুলো হয় না, হয়। তারপরে আপনি দেয়ালে 51 ফিট দেখেছেন, তাদের পুজোতে নিত্য পুজো হয়। আপনি কালী মা দেখেছেন উপরে, সেটা হচ্ছে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিচে ছিলেন, উপরে হচ্ছে দশমহাবিদ্যা। এইভাবে আপনি ঘুরে ঘুরে সব দেখে নিন। এবং নির্দিষ্ট নির্ঘণ্ট মানে নিত্য পুজো ঠাকুর হয়। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে সকালের মঙ্গলারতি, দুপুরের অন্নভোগ, সন্ধ্যার হরিনাম সংকীর্তন। এটা 365 দিন হয়ে থাকে। বিশেষ বিশেষ উৎসবে সেই সেই ঠাকুরের বিশেষ পূজা হয়। এটাই মোটামুটি নির্ঘণ্ট। এবার সময়ের সঙ্গে ঋতুর সঙ্গে কিছু পরিবর্তন হয়। যেমন জগদ্ধাত্রী পুজো যখন শুরু হলো তখন তো আস্তে আস্তে এটা বেশি করে হচ্ছে। তারপর উপরে শেরাবালির কম্পার্টমেন্ট আছে, মা ষষ্ঠী আছেন, দেখেছেন। তো এখানে আমরা চেষ্টা করেছি যে মোটামুটি যে আরাধ্য দেবদেবীতে আমাদের সনাতন ধর্মের, সেগুলো সবাই আছেন। এবং তাছাড়াও যারা মানুষের জন্মেছিলেন এবং সমাজকে এগিয়ে নিয়ে গেছেন, ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা শারদা, রানী রাসমণি, এই ধরনের যাদের সোশ্যাল কন্ট্রিবিউশন প্রচুর, তারা দেবতা সমতুল্য, তাদের পুজো মহা ধুমধাম করে এখানে হয়। এখানে পুজো একটা বৈশিষ্ট্য আপনি হয়তো জেনে থাকবেন, এই পুজোটা এর নাম হচ্ছে দুর্গা মন্দির নামে পরিচিত, অফিসিয়াল নাম হচ্ছে মাতৃ মন্দির। এখানে সমস্ত কাজটাই হচ্ছে দেবীকে আরাধনা করা হয়, সমস্ত কিছুর পেছনে দেবী। তার মানে যদি আমি যদি ট্রান্সলেট করি, এটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, নারী শক্তির বিকাশ বা পূজা। এই শোন, এই দিন আগে দেখছেন আমাদের এখানে অনেক পুজো মহিলারা করেন। মহিলা পুরোহিতরা ইকুয়াল কম্পিটেন্সি নয়, পুজোর সঙ্গে দেখবেন এদের গ্রহণযোগ্যতা সমাজ আরো বেশি। আমাদের দুজন মহিলা পুরোহিত আছেন, ইনি আছেন, আরেকজন আছেন, এরা পুজো করেন। দুজন পুরুষ পুরোহিত আছেন। তা আমাদের পুরুষ মহিলা পুরোহিতরা সবাই একই গুরুত্ব সহকারে পুজো করেন। আপনি কোনোদিন কালী পুজো দেখবেন হয়তো ইনি করছেন, আরেকজন কেউ করছেন, আর ইনি হচ্ছেন এখানে প্রাণ পুরুষ বলা যায়। ম্যানেজমেন্টটা পুরোটাই আমি, হচ্ছে শোভা সাতনি এখানে থাকেন। আর ওখানে যিনি প্রতিষ্ঠাত্রী, তিনি তো আসল, তার স্মৃতিতে, তার ইচ্ছায় তার মূর্তি করে সবাই একই গুরুত্ব দিয়ে পুজো করে। তিনি হচ্ছেন ওর নিজের মামি। আচ্ছা, মামির হাত ধরে ওর মন্দিরে আসা। মামি এই পৃথিবী ত্যাগ করার সময় ওর হাড়েই সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে গেছে, এবং সেটা খুব নিঃশ্বাস সহকারে সবার আগে গুরুত্ব দিয়ে কাজটা করে। ওর ভূমিকা পুরো মন্দির পরিচালনা করা, ভোগের ব্যাপারে সবসময় নজর রাখা, অতিথি আপ্যায়ন করা, মন্দিরের সর্বাঙ্গীন নজর রাখা বড় কাজটা ওর। তার সঙ্গে যেটা হচ্ছে পুজোর সময় এক দুই আপনি দেখে ভীষণ খুশি ও আছে, জবা বলে টিমে আছে, এরা সবাই যে কোনো কমার্শিয়াল পুরোহিতের চেয়ে ভালো পুজো করে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। এটা আপনি দেখেই বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। আপনার বারে বারে আসবেন। আচ্ছা, যখন পুজো হবে আসবেন, সবাইকে আসতে বলবেন। কোনো ফর্মালিটি নেই, সবাই এখানে আনন্দে আসে। আচ্ছা, খুব ভালো হবে। যেটুকু থাকবে, যে কজন থাকবে খাইয়ে দেওয়া হবে। আগের থেকে ধরুন বুক করা বা কুপন করা ভোগ হয় ঠাকুরের, যারা থাকে তাদের যেটুকু প্রসাদ দিয়ে দেওয়া হয়। আচ্ছা, রবিবারে বেশি করে হয়, ভক্তরা বেশি, আমি তো বেশি কম থাকি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসবেন, আবার দেখা হবে, বারে বারে দেখা হবে। আর মন্দির তো আপনার সবার জন্য, সবাই এলে তাহলে মন্দির চলবে। ঠিক আছে। আর পেছনে সমাধি আছে, যদি না দেখে। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। এই মন্দিরটির পেছনে রয়েছে ডাক্তারবাবুর বাড়ি, এবং ডাক্তারবাবুর বাড়ির পাশে রয়েছে এই সমাধি প্রাঙ্গণটি। আপনি যদি এই সমাধি বা এই মন্দির সম্বন্ধে কিছু বলেন তো একটু ভালো হয়। আচ্ছা, আমাদের ম্যাডাম যেটা, তিনি যখন বাইরে যেখানে মন্দির করা হয়েছে সেই জায়গায় একটা ফুলবাগান ছিল। ম্যাডাম ফুলবাগানে খুব শখিন। তারপর ওখানে একটা কদম গাছ ছিল, কদম গাছের গোড়া উনি, আবার ডাক্তারবাবু সাহেব আমার ম্যাডাম, ইনি বসতো। তারপর ম্যাডামের ইচ্ছা ছিল কি এখানে বেঁচে থাকাকালেই আমার মন্দির হবে। খুব আনন্দতে উনি থাকতেন যে এখানে মন্দির হবে। তারপরে 2021-এ ওনার শরীরটা খারাপ হলো, উনি আর এই পৃথিবীতে নেই। আচ্ছা, তারপর উনি মারা যাওয়ার পরে ওনাকে এই সমাধি দেওয়ার কারণটা হচ্ছে উনি আগুন থেকে প্রচন্ড ভয় পেতেন। স্যারকে বলে গেছিল কি আমার যদি কিছু হয় কিন্তু আমাকে আগুনে পোড়াবেন। আচ্ছা, সেই বুঝে স্যার কিন্তু এই জায়গাটাকে সমাধি দিতে গেলে তো অনেক কিছু আইন কানুন সব ব্যবস্থা করতে হয়, তো সেই জিনিসটা ব্যবস্থা করে ম্যাডামকে এখানে সমাধি দেওয়া হলো। আচ্ছা, এটা হচ্ছে ম্যাডামের সমাধি, এটা হলো ম্যাডামের সমাধি। এখানে সমাধিস্থ রয়েছেন স্বর্গীয় শ্রীমতী মিলি বিশ্বাস।
আচ্ছা বেশ, আপনার নাম? আমার নাম বীরেন্দ্র মণ্ডল। আচ্ছা, আপনি মন্দিরেই থাকেন? আমি মন্দিরে থাকি, স্যারের গাড়ি, ম্যাডামের গাড়ি চালাতাম, এখনো আছি। আচ্ছা। আর সারা জীবনই থাকবো, যাদের অব্দি আমার স্যার আছে, আমরা রয়েছি, তাদের অব্দি এখানেই থাকবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ডাক্তারবাবু তার সহধর্মিণীর ইচ্ছা অনুযায়ী খুব সুন্দর করে তৈরি করেছেন এই সমাধি প্রাঙ্গণটি। এটি ডাক্তারবাবুর নিজের বাড়ির সামনেই অবস্থিত। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।